হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আজিজুল হক, সিনিয়র শিক্ষক, আসিরগঞ্জ উচ্চ বিদ্যালয় কলেজ। যে যেখানে আছো, যারা আমার সাথে আমার ক্লাসটি দেখতে পাচ্ছ, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের নবম, দশম শ্রেণী এবং পরীক্ষার্থী যারা আছো, এসএসসি পরীক্ষার্থী যারা আছো, তাদেরকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি গণিতের জগতে ত্রিকোণমিতি একটা বিশেষ অংশ, খুবই গুরুত্বপূর্ণ এবং একটা বিশেষ অংশ। এই ত্রিকোণমিতির সাহায্যে আমরা শুধু ত্রিকোণমিতির সমস্যাগুলো সমাধান করতে পারি এরকম না, আমরা ত্রিকোণমিতি সূত্র ব্যবহার করে আমরা বীজগণিত, জ্যামিতি এবং অন্য শাখার গণিতগুলো আমরা সহজেই সমস্যা সমাধান করতে পারি। তো বন্ধুরা, যারা নবম শ্রেণীতে নতুন, তাদের জন্য সম্পূর্ণ নতুন, ক্লাসটিও নতুন, সম্পূর্ণরূপে নতুন। যারা দশম শ্রেণীতে, তারা নবম শ্রেণীতে অধ্যয়ন করেছ এবং যারা এসএসসি পরীক্ষা দিবা, তারা এই বিষয়ে মোটামুটি সবাই ধারণা আছে। তো আমি আজকের ক্লাসে যে বিষয়বস্তুটাগুলো বোঝাতে চেষ্টা করব, যে আমাদের ত্রিকোণমিতির মৌলিক ধারণা। তো বন্ধুরা, আমি এই ত্রিকোণমিতির মৌলিক ধারণার উপরে ক্লাসটি নেওয়ার অর্থ হচ্ছে যে আমাদের যে কারিকুলাম আছে, যে প্রশ্নপত্র আছে, সেই প্রশ্নপত্রে আমাদের এমসিকিউ আছে, তারপর শর্ট প্রশ্ন আছে। এই প্রশ্নগুলোর সমস্যা সমাধান করার জন্য আমাদের আজকের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আমরা জানি, আমরা সাধারণত যারা শিক্ষকতা করি, সাধারণত আমরা ক্লাসে যাওয়ার পরে সরাসরি আমরা অনুশীলনে চলে যাই। আমাদের যে মৌলিক বিষয়গুলো আছে, সেই বিষয়ে খুব কম সংখ্যকই ধারণা প্রদান করে। তোমরা জানো, যদি একটা বিষয় ভালো করে শিখতে হয়, তার খুঁটিনাটি বিষয় জানতে হয়। খুঁটিনাটি বিষয় যখন জানা যায়, তখনই কিন্তু আমরা সেই বিষয়টা সম্পর্কে একটা পুরোপুরি ধারণা পাই। তো বন্ধুরা, চলো আজকে আমরা তোমাদের যে ক্লাসটি নিব, আমার ক্লাসটির ত্রিকোণমিতির মৌলিক ধারণা পর্ব 1 আলোচনা করব। আমরা হয়তো 2টা বা 3টা ক্লাসের মাধ্যমে আমরা এই ত্রিকোণমিতির সম্পূর্ণ বেসিকগুলো তোমাদের সামনে তুলে ধরব। তো আসো আমরা একটু নামের দিকে যাই। এখানে আছে ত্রিকোণমিতি, যার নাম হচ্ছে ট্রাইগোনোমেট্রি। ত্রিকোণমিতি ইংরেজিতে ট্রাইগোনোমেট্রি। এই ট্রাইগোনোমেট্রিকে আমরা 3টা অংশে ভাগ করছি। 3টা অংশে ভাগ, একটা হচ্ছে ট্রাই, গণ, মিত্রন। তো আমরা দেখি, ট্রাই অর্থ হচ্ছে 3, এটাকে অর্থ 3, এটাকে বলে ধার, পরিমাপ। আমরা যদি ট্রাইগোনোমেট্রি বা ত্রিকোণমিতিকে যদি আমরা ভাঙে 3টা অংশে ভাগ করা যায়, ট্রাই অর্থ 3, গণ অর্থ ধার, বা আমরা কেটে ধার বা বাহু বলতে পারি, ধার বা বাহু, এবং মিত্র হচ্ছে পরিমাপ। তো আমরা 3টা ধার কার 3টা ধার আছে, আমরা এখানে যে 3টা ধার আছে সেটা হচ্ছে ত্রিভুজ। আমরা ইতিপূর্বে জ্যামিতির মৌলিক ধারণার উপরে আমরা ত্রিভুজ সংক্রান্ত বিস্তারিত আলোচনা করেছি। সেখানে বহুবিধি আছে, কোণবিধি আছে। তো আমাদের যে বিষয়টা হচ্ছে, সেটা হবে সমকোণী ত্রিভুজ। অর্থাৎ আমাদের ত্রিকোণমিতির যত আলোচনা বিষয় আছে, সেগুলো হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা ত্রিকোণমিতির যত যাবতীয় সমস্যা, সবগুলো আমরা সমকোণী ত্রিভুজের উপরে আমরা আলোচনা করব। ত্রিকোণমিতি আসবে আমাদের সাধারণ গণিত এবং উচ্চতর গণিত। সাধারণ গণিতে 9.1, 9.2 এবং 10 অধ্যায় 10, এবং উচ্চতর গণিতে অষ্টম অধ্যায় রয়েছে। তো একটু খেয়াল করি। আমরা প্রথমে তোমাদেরকে যে বিষয়টা বোঝাবো, আমরা কতগুলো সাংকেতিক চিহ্ন ব্যবহার করব। সাংকেতিক চিহ্ন কোনগুলো আছে, যেমন এটাকে আমরা গ্রিক ভাষা আলফা, এটাকে বলবো আমরা আলফা, এটাকে ধরো আমরা বিটা, এটা হচ্ছে গামা, আলফা, বিটা, গামা, এটাকে আমরা পাই, এটাকে আমরা
থিটা থিটা এটাকে আমরা পাই, আলফা বিটা এটাকে আমি দেখাচ্ছি, এটাকে আমরা পাই এবং এটাকে আমরা ফাই। এই শব্দগুলো আসবে আমাদের, একে কোণের মাধ্যমে আসবে, শব্দগুলো আমাদের চলে আসবে। আর একটা দেখাচ্ছি, এটাকে আমরা ওমেগা। তো বন্ধুরা, এখানে যে বিষয়টা আছে আমাদের ইংরেজি লেখা আছে এ বি, তারপর সে জি দেওয়া আছে, কিন্তু এটি গ্রিক শব্দ এই ভাষাগুলো ব্যবহার করা হয়। আলফা, বিটা, গামা, থিটা, পাই, ফাই, ওমেগা, এই শব্দগুলো আমরা ব্যবহার করব। তো আমি এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যখন হঠাৎ করে যখন এই চিহ্নগুলো চলে আসবে তখন আমাদের পড়তে অনেকটা সমস্যা হবে। তো আমরা এই জিনিসগুলো দেখাবো। এখন আসা যাক আমরা ত্রিকোণমিতিতে চলে যাই। ত্রিকোণমিতিতে 6টা সাইন আছে। যেমন আমরা লিখলাম এস আই এন ই, এটা সংক্ষিপ্ত শব্দ হবে এস আই এন। আসলে আমরা সাইন লিখবো, তারপর হচ্ছে কোসাইন, এটা কোস, তারপর হচ্ছে ট্যানজেন্ট, এটাকে আমরা টেন বলবো, তারপর হচ্ছে কট, কো ট্যানজেন্ট, এটাকে আমরা কট বলবো, তারপর হচ্ছে সেক, সেকেন্ড, এটা আমরা সেক বলবো, তারপরে কো সেকেন্ড, এটা আমরা কোসেক বলবো। এখন প্রশ্ন হলে কি, এই যে আমি 6টা সাইন ব্যবহার করছি, এগুলো আসলে কিছুই না, এগুলো আসলে কিছুই না। কারণটা কি? কারণটা হলো, এখানে যদি আমরা কোনো কিছু শব্দের ব্যবহার না করে আমরা থিটা ব্যবহার করলাম, তখন তার সেটা অর্থপূর্ণ হবে, সেটা অর্থপূর্ণ হবে। এটাকে বলো থিটা কোণের সাইন, এটাকে বলবো আমরা থিটা কোণের সাইন, এটা বলবো থিটা কোণের সাইন। কস আসলে এটা কোনো কিছু না, এটা হচ্ছে কোসাইনের সংক্ষিপ্ত রূপ। টেন এটা আসলে কিছু না, ট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ। কট কোট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ। সেক সেকেন্ডের সংক্ষিপ্ত রূপ। কোসেক কোসেকেন্ডের সংক্ষিপ্ত রূপ। এইটুকু, এর কোনো অর্থ নাই যখন তুমি না বসে। এখন এগুলো জন্ম হলো কই থেকে? এই যে কোস সাইন টেন জন্ম হলো কই থেকে আমি দেখাচ্ছি। এখানে এখানে এই আমি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম, এই একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম। এই সমকোণী ত্রিভুজের যদি এটাকে আমরা থিটা কোণ ধরি, অর্থাৎ সমকোণী বিপরীত বাহু অতিভুজ, এটাকে বলা হয় অতিভুজ, এটাকে বলে বিপরীত বাহু, বিপরীত বাহু, এটাকে বলে সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু। এটা একটা নাম আছে লম্ব, এটার নাম আছে ভূমি। এই এখন আমরা সাইন থিটা লম্ব এবং অতিভুজের অনুপাত। এই লম্ব এবং অতিভুজের অনুপাত হচ্ছে সাইন, লম্ব এবং অতিভুজের অনুপাত হচ্ছে সাইন। কস ভূমি এবং অতিভুজের অনুপাত হচ্ছে কস, ভূমি এবং অতিভুজের অনুপাত হচ্ছে কস। টেন লম্ব এবং ভূমির অনুপাত হচ্ছে টেন। কট ভূমি এবং লম্বের অনুপাত হচ্ছে কট। তারপর সেক, সেক হচ্ছে অতিভুজের এবং ভূমির অনুপাত। তারপরে কোসেক অতিভুজ এবং সাইনের অতিভুজ এবং লম্বের অতিভুজ এবং লম্বের অনুপাত, অতিভুজ এবং লম্বের অনুপাত আমরা সাইন। এখন আমি এখানে 3টা বাহু দেখাচ্ছি, যে এখানে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম, সমকোণীর বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, তারপরে আমরা এ বিদেশি লম্ব এবং বিসি দর্শিগত সন্নিহিত বাহু ভূমি, সন্নিহিত বাহু বা ভূমি ধরলাম ভূমি। এখন প্রত্যেকটা সমকোণী ত্রিভুজের যে সমকোণীর বিপরীত বাহু অতিভুজ এটা ঠিক থাকবে, এই দুইটা পরিবর্তন হবে। কিভাবে পরিবর্তন হবে?
কোণের সাপেক্ষে। যেমন আমি এখানে সিটাকে থিটা কোণ বসাচ্ছি, যেহেতু এটাকে থিটা কোণ বসাচ্ছি তখন এটার বিপরীত বাহু হবে লম্ব, এটার বিপরীত বাহু লম্ব এবং এটার সাথে যেটা আছে সেটা সন্নিহিত বাহু বলা হয়, আর এটা ঠিক থাকবে। যখন আমরা এটাকে নিব, যেমন ধরো আমরা আলফা কোণ নিলাম, আলফা কোণের সাপেক্ষে আলফা কোণের বিপরীত বাহু হবে বা লম্ব, তখন এটা হবে লম্ব বিপরীত বাহু এবং এটা হবে সন্নিহিত বাহু বা ভূমি। তাহলে এখানে যে বিষয়টা হচ্ছে যে আমাদের ভূমি এবং লম্ব অথবা আমাদের বিপরীত বাহু এবং সন্নিহিত বাহু এগুলা পরিবর্তনশীল, এগুলা পরিবর্তন হবে। এই যে লম্ব এবং ভূমি যেটা আছে সেটা হবে কোণের সাপেক্ষে, তো আমরা এইগুলা যখন আমরা এখানে একটা কোণ বসাবো তখন আমরা যখন কোণ বসাবো তখন তার একটা অর্থপূর্ণ হবে। যখন আমরা একটা কোণ বসাইলাম, সবগুলোতে কোণ বসাইলাম, তখন এটা অর্থপূর্ণ হবে। এখন আমি আগে দেখেন থিটাটা কি? থিটাটা আসলে একটা চিহ্ন। থিটা বলতে কোনো কিছু নেই, একটা চিহ্ন। যেমন আমরা অনেক সময় ধরি এক্স কিছু না, তাহলে এখানে থিটা বলতে একটা চিহ্ন বসাচ্ছি। থিটার পরিবর্তে হয়তো 30 ডিগ্রি হইতে পারে, 0 ডিগ্রি হইতে পারে, 45 ডিগ্রি হইতে পারে, ইত্যাদি এইগুলা হইতে পারে। এটা যাক, তো আমরা দেখলাম এগুলা কিভাবে আসলো। সাইন 6টা টোটাল, সাইন থিটা, কস থিটা, টেন থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা, এই 6টা ত্রিকোণমিতি জগতের এই 6টার বাহিরে নাই, এই 6টাই মূল বিষয়। এখন আমরা আসা যাক আমরা কিভাবে একটার সাথে আরেকটা সম্পর্ক তৈরি করব, কিভাবে সম্পর্ক তৈরি করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ত্রিকোণমিতিটা খুব অত্যন্ত মজার বিষয়, খুবই ভালো বিষয় যদি তার খুঁটিনাটি বিষয় জানা যায়। আর যদি খুঁটিনাটি বিষয় জানা না যায় তাহলে সেখানে মানে একটা লাইন পর্যন্ত লেখা কঠিন হয়ে দাঁড়ায়, একটা লাইনও লেখা যায় না। আর যে একটু বুঝতে পারে তার জন্য ত্রিকোণমিতিটা সবচেয়ে মজার বিষয়, ত্রিকোণমিতি। কারণ আছে, কতগুলো কারণ আছে। যেমন আমরা যে কোনো গণিত করলে আমরা হিসাব কিতাব করতে হয়, কিন্তু ত্রিকোণমিতি খুব কম, এটা আমাদের নিয়মের ভিতরে চলে, নিয়মের বাহিরে না। তো আমরা আজকে আমাদের এখন যে বিষয়গুলো দেখাবো, ত্রিকোণমিতির সূত্রাবলী দেখাবো। আমরা অল্প পড়াশোনা করে সেটা অল্প কিছু শিখে কিভাবে সেটা মনে রাখা যায় কৌশলের মাধ্যমে, সেই দিকগুলো আমরা তুলে ধরবো। আমরা জানি সাধারণত এখানে 6টা অনুপাত আছে, আমি 6টা অনুপাত লিখছি। এই 6টা অনুপাতের মধ্যে শুধুমাত্র সাইন কস জানা থাকলে আমরা যে কোনো অনুপাত বের করা সম্ভব। যদি আমরা শুধুমাত্র সাইন এবং কস, দুইটা কস জানা থাকলে যে কোনো অনুপাতটা বের করা সম্ভব। আমরা এখন একটা এদের মধ্যে সম্পর্ক আছে, এই সম্পর্কগুলো আমরা তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি কিভাবে কার সাথে কার সম্পর্ক আছে আমি এই জিনিসটা দেখাচ্ছি। এখন আমরা সূত্রাবলী দেখাবো। সূত্রাবলী কিভাবে দেখাচ্ছি আমি বোঝার জন্য তোমাদের একটা ডায়াগ্রাম দেখাচ্ছি। ডায়াগ্রামটা যদি তুমি ফলো করতে পারো তাহলে আশা করি এই একটা ডায়াগ্রামের মাধ্যমে আমাদের প্রায় সকল সমস্যার সমাধান হয়ে যাবে। আমি একটা সরভুজ অঙ্কন করব, করলাম। এই একটা সরভুজ যার 6টা ভুজ আছে তাকে সরভুজ বলা হয়। যেহেতু আমার 6টা ত্রিকোণমিতি অনুপাত আছে, এই জন্য আমি এটা একটা সরভুজ অঙ্কন করলাম। এই সরভুজটাকে আমি একটা বিন্দুর সাথে আরেকটা বিন্দু ক্রস করাইলাম, এই মাঝখানে আমরা একটা ওয়ান ধরবো। আমি আগে বলছি যে দুইটা জিনিস দেওয়া থাকলে আমরা যে কোনো জিনিস বের করতে পারি। আর আমরা শিখতে হবে 3টা জিনিস, 6টার মধ্যে 3টার সাথে 3টা সবসময় ফ্রি থাকবে, অর্থাৎ 3টা যত থাকবে বাকি রইল 3টা তার সবসময় বিপরীত, উল্টা দিকে হবে, ব্যস্তকরণ যেটাকে বলা হয়, সম্পূর্ণ উল্টা কিভাবে মনে রাখার জন্য আমি বলতে পারি উল্টা কিরকম। যেমন মাথা নিচের দিকে, পা উপরের দিকে। যেমন আমি লিখলাম কত 5, কি দেখছে এখানে 5 এর উল্টা কি 1/5, উল্টা নিচে মনে হয় 1 আছে। যেমন এখন এ, এটা উল্টা কি 1/a, 2 এটা উল্টা কি 1/2, এরকম হবে। তো আমরা মাত্র 3টা জিনিস জানবো, 3টা জিনিসের মাধ্যমে আরো 3টা জিনিস পাওয়া যাবে। তো আমরা লিখি, আমরা এই 3টার উপর সাইন থিটা, কস থিটা, আর লিখলাম টেন থিটা। এই 3টা জিনিস লিখলাম, সাইন থিটা, কস থিটা, টেন থিটা। তো
তো শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করে কিভাবে সূত্রগুলো বের করা যায়, আমি খুব সহজে তোমাদেরকে সূত্রগুলো বের করে দিতেছি। তো সাইনের যে উল্টা আছে এটা হবে কোসেক, সাইনের উল্টা হবে কোসেক, কোসেক থিটা। কজের উল্টা হচ্ছে সেক থিটা, টেনের উল্টা হচ্ছে কট থিটা। আশা করি এই সম্পর্কগুলো তোমরা মনে রাখতে পারবে। শুধুমাত্র প্রথমে তো আমার শিখতে হবে সাইন থিটা, কস থিটা, টেন থিটা। আর মনে রাখতে হবে কস থিটা উল্টা হচ্ছে সেক থিটা, সাইন থিটা হচ্ছে কোসেক থিটা, এবং কট থিটা উল্টা হচ্ছে টেন থিটা উল্টা হচ্ছে কট থিটা। মাঝখানে আমরা একটা ওয়ান বসাইছি। এখন খেয়াল করো আমি কিভাবে সূত্রগুলো বের করি, কিভাবে মানে প্রায় না পড়ে কিভাবে সূত্রগুলো আমরা বের করতে পারি। আমরা যদি মুখস্থ করার চেষ্টা করি তাহলে মুখস্থ করা যাবে না, হয়তো সাময়িকভাবে করা যাবে, কিছুক্ষণ পরে অর্থাৎ কিছুদিন পরে সেটা আবার বলে যাবে। এই জন্য টেকনিকের মাধ্যমে আমরা যদি এগুলো নিয়ে আসি তাহলে সহজে করবো। যেমন আমি এক নম্বর সূত্র যাই, দেখো আমরা এখন সাইন থিটা কি লিখলাম, আমি সাইন একের এক আমি ভাঙে ভাঙে দেখাই দিই, তাহলে তোমরা সহজে বুঝতে পারবা। একের এক এলাম সাইন থিটা, সাইন থিটা উল্টা কোনটা, সাইন থিটা তো ওয়ান বাই কোসেক থিটা। এই যে ওয়ান বাই কোসেক থিটা, আমি এখানে ডায়াগ্রাম থেকে সাইন থিটা ইকুয়াল টু ওয়ান বাই কোসেক থিটা লিখলাম, কত ওয়ান বাই কোসেক থিটা। তাহলে দুই নম্বরে এখানে যাইবার, দুই নম্বরে তাহলে কোসেক থিটা কি হবে, ওয়ান বাই সাইন থিটা। কোসেক থিটা কি হবে, কোসেক থিটা ইজ ইকুয়াল টু ওয়ান বাই সাইন থিটা। খুব কঠিন বিষয় না, একবার সহজ বিষয়। দুই নম্বরে যাই, কস থিটা কি দেখলাম আমরা, কস থিটা। তো যদি আমরা cos থিটা যাই তাহলে আমরা এখানে ডায়াগ্রাম থেকে দেখতে পারি cos থিটা ইকুয়াল টু 1 বাই sec থিটা, cos থিটা ইকুয়াল টু 1 বাই sec থিটা। তো আমি দেখে দেখে লিখছি cos থিটা ইকুয়াল টু 1 বাই sec থিটা। দুই নম্বর, আশা করি বাকিটি তোমরা পারবা। তারপর আমি দেখাচ্ছি, তাহলে এটা কত হবে, sec থিটা, sec থিটা ইকুয়াল টু 1 বাই cos থিটা, 1 বাই sec থিটা ইকুয়াল টু 1 বাই cos থিটা। তারপরে যে আমরা তিন নম্বরে যাই আমরা tan থিটা। তো আমরা ডায়াগ্রাম থেকে কি পাই, tan থিটা ইকুয়াল টু 1 বাই cot থিটা। কি পাই আমরা, 1 বাই cot থিটা, আমরা 1 বাই cot থিটা পাই। ঠিক তার উল্টাটা cot থিটা ইকুয়াল টু 1 বাই tan থিটা। এই আরেকটা বিষয় 4 নম্বরে, যেটা 4 এবং 5, সেটা অতিরিক্ত বিষয়টা মনে রাখতে হবে। এটা একটু মনে রাখতে হবে, tan থিটা, tan থিটা ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা, sin থিটা বাই cos থিটা। এটা মনে রাখতে হবে। তাহলে কি আছে, tan থিটা ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা। তাহলে cot থিটা কি হবে, তা আমরা জানি, আমি বলছি tan সর্বদাই কটের উল্টা কট, টেনের উল্টা টেন, কটের উল্টা কট। তাহলে কট থিটা ইকুয়াল টু কি হবে, কট থিটা ইকুয়াল টু কত, তার উল্টা, তার মানে cos থিটা যাবে উপরে আর sin থিটা আসবে নিচে। এই হলো আমার একটা সম্পর্ক। তো বন্ধুরা দেখো, একটা ডায়াগ্রাম দেখাচ্ছি, একটা ডায়াগ্রামের মধ্যে আমি সূত্র পেয়ে গেলাম কয়টা, 4 দুগুণে 8টা সূত্র পেয়ে গেছি। আমরা একটা ডায়াগ্রামের মধ্যে 4 দুগুণে 8টা সূত্র পেয়ে গেছি। তাহলে আশা করি খুব সহজ, একটু মনোযোগ সহকারে যদি দেখো এবং নিজে বাসায় প্র্যাকটিস করো তাহলে এটা সহজেই তুমি পারবে। এটা হচ্ছে আমার মৌলিক ধারণা। এখন আসা যাক আমরা 2 নম্বর অপশন। এটা এটা আশা করি তোমরা পারবা, এবং এই ডায়াগ্রামের মধ্যে যদি তুমি চেষ্টা করো তাহলে এটা খুব সহজে তুমি বুঝতে পারবা। এখন আসা যা আমরা অমেধা বলি, আমি 3টা সূত্র লিখবো এখন। এই 3টা থেকে 3 5 15টা সূত্র পাওয়া যাবে। আমি আগেই বলছি ত্রিকোণমিতি হচ্ছে বোঝার বিষয়, মুখস্থের বিষয় না। যদি বুঝতে পারো তাহলে তুমি নিজেই সূত্র তৈরি করতে পারবে, এবং পরীক্ষা হলে বৈশাই একটা পারলে ওইটা থেকে অন্য কোনো সূত্র আনতে পারবে। আমরা যাই 5 নাম্বার, 5-এর আমরা যে মৌলিক সূত্রগুলো আছে, 5-এর 1 সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটা আমরা মুখস্থ করব। এটা মুখস্থ করবো, 3টা বিষয় মুখস্থ করবো। আমি তোমাদের দেখাই দিই, সাইন থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তারপরে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তারপরে cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আমরা এই যে তিনটা জিনিস আমরা মুখস্থ করব।
এই তিনটা জিনিস যদি আমরা মুখস্থ করতে পারি, তিনটা জিনিস যদি সম্পর্কটা আমার জানা থাকে, তাহলে এই তিনটা থেকে আবার আমরা 4টা করে বের করা সম্ভব। কিভাবে সম্ভব? আমরা তো সমাধান জানি, আমরা সমাধান করতে পারি, সমাধানের মাধ্যমে আমরা আরো 4টা বিষয় নিয়ে আসব। দেখো, আমরা প্রথমে এটা নিয়ে কাজ করতেছি। 2 নম্বর যদি আসি, যদি আমরা সাইন স্কোয়ার থিটা রাখি, তাহলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। কি করছি আমরা সমাধানের মাধ্যমে? এটা শুধু এই পাশে পার করেছি, তাহলে আমরা নতুন একটা সূত্র পেয়ে গেলাম, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা। 3 নাম্বার, আমরা যদি এক পাশে স্কোয়ার উঠা যায়, তাহলে অন্য পাশে রুট হয়। এগুলো তোমরা জানা আছে, এক পাশে যদি স্কোয়ার উঠানো হয়, তাহলে অন্য পাশে রুট হয়ে যায়। তাহলে আমরা এদিকে সাইন স্কোয়ারটা উঠাই দিলাম, এদিকে আমরা রুট হয়ে গেল, এটা আমরা নতুন একটা সূত্র হয়ে গেল। তাহলে এখানে আমরা এটা মূল সূত্র থেকে আমরা সাইন থেকে 2টা পাইছি, সাইন থেকে 2টা পাইছি, তাহলে কস থেকে 2টা পাইবো। তাহলে কস থেকে 2টা পাইবো, তাহলে আমরা যাই 4 নাম্বার, কস স্কোয়ার থিটা। তাহলে কি হবে? এটা যদি এই পাশে যায়, যদি এটা যদি এই পাশে যায়, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ওই আরেকটা ফর্মুলা হয়ে গেছে, আরেকটা সূত্র হয়ে গেছে। এখন যদি আমরা 5 নম্বরে যাই, ওইটার মতো, কত? কস থিটা ইজ ইকুয়াল টু রুট 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো দেখো কত মজার বিষয়। আমি শিখলাম কোনটা? একটা। আমি শিখলাম একটা, আর এটাকে সমাধান করে আরো 4টা ফর্মুলা, মোট 5টা ফর্মুলা হয়ে গেল আমার। মাত্র একটা শিখলাম, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এখান থেকে আমরা আরো কয়টা? 4টা পাইলাম। তদ্রূপ এখান থেকে আমরা আরো 4টা পাওয়া যাবে, এখান থেকে 4টা পাওয়া যাবে, এখান থেকে 4টা পাওয়া যাবে, অর্থাৎ টোটাল এখান থেকে 5টা, এখান থেকে 5টা, এখান থেকে 5টা, 3 5 15টা। শিখলাম কয়টা? 3টা। 3টার মধ্যে আমরা 15টা পাচ্ছি। খেয়াল করো, এখন আমরা যাই পরবর্তী 6 নম্বর অপশন যাই। 6 নম্বর অপশনটা 1, আমি যেটা বোর্ড লিখছিলাম, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এটা মূল সূত্র লিখছিলাম, অর্থাৎ অভেদাবলী যেটাকে বলা হয়। তো এখান থেকে দেখো, আমরা 2 নম্বর ওই আগের মতো সেক স্কোয়ার থিটা আমরা সমাধান করব, 1 প্লাস টেন স্কোয়ার থিটা। তাহলে এখানে আমি সেক স্কোয়ার থিটা কিন্তু 1 প্লাস টেন স্কোয়ারটা নতুন একটা ফর্মুলা হয়ে গেল। ওই আগের নিয়মের মতো আমরা কি করব? এক পাশে এটা স্কোয়ার উঠাই দিই, রুট ওভার 1 প্লাস টেন স্কোয়ার থিটা হয়ে গেল। আরেকটা ফর্মুলা হলো ঠিক এটা সাহায্যে আবার নিব আমরা। আমরা যদি মনে করি এটা যদি এই পাশে নেওয়া হয়, টেন স্কোয়ার যদি এই পাশে নেওয়া হয়, তাহলে কত আসবে? 1 প্লাস টেন স্কোয়ার, অর্থাৎ টেন স্কোয়ার। তখন 1টাকে আমরা ওই পাশে নিয়ে আসবো, সেক স্কোয়ার থিটা মাইনাস 1। এই একটা ফর্মুলা হচ্ছে 5 নাম্বার, টেন থিটা ইজ ইকুয়াল টু রুট ওভার কত? সেক স্কোয়ার থিটা মাইনাস 1। এই দেখো, আমি শিখলাম কোনটা? সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আর এগুলোর সাথে আমরা সমাধান করলাম, আর কিছু সমাধান করার প্রত্যেকটা লাইনে লাইনে আমাদের নতুন করে একটা সূত্র সৃষ্টি হয়েছে, একটা ফর্মুলা সৃষ্টি হয়েছে। এগুলো আমাদের খুবই জরুরি। এখানে দেখা যাচ্ছে যে আমরা একটা শিখলে আরো 4টা পাইতেছি, ঠিক একটা শিখলে আরো 4টা পাইতেছি। পরবর্তীতে আরেকটা অপশন 1 নম্বর, আমরা ইসলাম কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তদ্রুপ 2 নম্বরে কি হবে? আশা করি ইতিমধ্যে তোমরা নিজেরাই মানে মিলিয়ে নিতে পারতেছো যে কিভাবে হবে। তাহলে কোসেক্স স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস কটস স্কোয়ার থিটা। তো 3 নাম্বার, শুধু আমরা যদি এটা উঠাই দিই, পাওয়ারটা উঠাই দিই, তাহলে এই পাশে রুট হবে। এই হয়ে গেলো আরেকটা। ঠিক এখন 4 নাম্বার যাই, ওই আগের মতো, এটাকে আমরা এই পাশে নিব, এটাকে আমরা এই পাশে নিব। তাহলে কট স্কোয়ার ইজ ইকুয়াল টু কোসেক স্কোয়ার মাইনাস 1। 5 নাম্বার, এক পাশে রুট উঠাই দাও, অন্য পাশে বর্গ হবে, অন্য পাশে বর্গ হবে। এই হয়ে গেল আমার। তো দেখতে পাচ্ছ শিক্ষার্থী বন্ধুরা, এখানে খুব সহজেই শুধু মাত্র আমরা সমাধান, আমরা 6-এ সমাধান করেছি, 7-এ সমাধান করেছি, 8-এ সমাধান করেছি। ওই সমাধানের কাজটা লাগিয়ে আমরা দেখা যায় খুব সহজে কি করলাম আমরা, মাত্র এই 3টা ফর্মুলার সাহায্যে আরো কয়টা 3 4 মানে 4 16টা আমরা ফর্মুলা পাইলাম। 3 4 12টা, এখানে 4টা, এখানে 4টা, এখানে 4টা, 3 4 12, আর হলো 3টা শিখলাম, মোট হলো 15 সূত্র আমরা সহজেই পেয়ে গেছি। এখন প্রশ্ন হলো যে এর আগেও তো আমি সাইনের ফর্মুলা পড়ছি 1 বাই কস, কজের ফর্মুলা 1 বাই সাইন, সেকের ফর্মুলা 1 বাই কস, সাইনের ফর্মুলা 1 বাই কোসেক, সাইন পড়ছি আমরা 1 বাই কোসেক, কস পড়ছি 1 বাই সেক, সেক পড়ছি 1 বাই কস, তারপর টেন পড়ছি 1 বাই কট, তারপরে কট পড়ছি 1 বাই টেন। এখন কোনটা ব্যবহার করব?
কোন সূত্রটা কোন জায়গায় কোন সূত্রটা ব্যবহার করব এটা আমার অঙ্কে বলে দিবে। কখন আমার আগের সূত্রটা পড়বে, কখন এই সূত্রটা পড়বে এটা আমাদের অঙ্কে করার সময় আমাদের বলবে। ত্রিকোণমিতি বিষয়টা এমন একটা বিষয় যেটাকে বিভিন্নভাবে করা যায়। অনেকগুলা নিয়ম থাকে, নির্দিষ্ট কোনো নিয়ম না, অনেকগুলা নিয়ম থাকে। আমি আগেই বলছি যে sin θ এবং cos θ মান জানা থাকলে সবগুলা মান বের করা সম্ভব। অর্থাৎ sin θ cos θ দ্বারা সবগুলাকে প্রকাশ করা যায়। বিভিন্নভাবে মান বের করা যায়। তোমরা যদি বিষয়বস্তুটা বুঝতে পারো তাহলে দেখবা যে মানে অল্প লেখে কিভাবে সেটাকে বিস্তারিত মানে লেখা যায়। মানে বেশ লম্বা, লম্বা ২ পৃষ্ঠা অঙ্ক চলে গেছে অথচ দেখা গেল আধা পৃষ্ঠা অঙ্ক শেষ। মানে তোমার যদি কৌশলগুলা জানা থাকে। তো আমরা আজকে এই বিষয়গুলা দেখাচ্ছি। তো আমরা আজকে যে বিষয়গুলো দেখাচ্ছি, এই বিষয়গুলো যদি তুমি একটু পড়ো, আমরা হয়তো ২ টা বা ৩ টা পর্বে এই ত্রিকোণমিতির যে মূল সূত্রগুলো আছে, এগুলো আমরা শেষ করে দিব। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের যে ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি, এটা একটু মনোযোগ সহকারে দেখবে এবং আ উম নিজে শিখবে, অপরকে বলবে শেখার জন্য। আর ত্রিকোণমিতি খুবই একটা মজার বিষয়। এটা যদি আমরা বেসিকগুলো আমাদেরকে ভালো জানা থাকে তখনই কিন্তু আমরা সেটা সম্পর্কে বিস্তারিত পারবো এবং গণিত জগতে আমাদের ত্রিকোণমিতি মানে করতে খুবই ভালো লাগবে। এটা স্বাভাবিক যে যারা মানে গণিত বিষয়ে পারদর্শী থাকে তারা। আর এই বিষয়গুলা পড়বে না, পড়ার জন্য না, এগুলা লিখে, লিখে প্র্যাকটিস করতে হবে। আমরা হয়তো ২ টা বা ৩ টা পর্ব নিয়ে আমাদের এই ত্রিকোণমিতির বেসিক যে ধারণাগুলো আছে বা মৌলিক ধারণাগুলো আছে এগুলো আমরা শেষ করে দিব। তো সবাইকে সুস্থতা জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।